কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকেই সেই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি, যেখানে মানুষ তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে হারিয়ে ফেলেছে, যেখানে এই দেশের মানুষ তাদের যে প্রিয় নেত্রী, যিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এই ২৬শে মার্চের পরে যার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি নিজে বন্দী হয়েছিলেন পাক হানাদার বাহিনীর হাতে, তাকে আজকে কারাগারের অন্ধপ্রকাষ্টে তাকে অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি দিন কাটাচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে আজকে স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাব, তখন সারা দেশে হাজার হাজার নিরপরাধ গণতান্ত্রিকামী মানুষ তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আজকে তখন এই দেশে প্রায় ১ লক্ষর অধিক মামলা করা হয়েছে, যেগুলো বেশিরভাগই বলা হয়ে থাকে যেগুলো গায়েবী মামলা, কোনো ঘটনাই ঘটেনি মামলা দেওয়া হয়েছে। প্রায় ২৬ লক্ষ আসামি করা হয়েছে এবং তারা এখন প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছেন কোর্ট এবং পুলিশ এবং বিভিন্নভাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই একটা অবস্থার মধ্য দিয়ে আমরা এই দিবসটি পালন করতে চাচ্ছি। আজকে দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে এই দেশে মানুষ কোনো বিচার পায় না, কোনো ইনসাফ নেই। এই দেশের মানুষ নিরাপদ নয়। গত ১০ বছর ১২ বছর ধরে আমরা শুধু এটাই দেখছি যে যারা রাজনৈতিকভাবে সচেতন মানুষ, যারা এই সরকারের কাছে, সরকারের লোকদের কাছে অপছন্দনীয় মানুষ, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে গুম করে ফেলা হচ্ছে। ইলিয়াস আলীর কথা আমরা সেই সূত্রে মনে করতে পারি, চৌধুরী আলমের কথা মনে করতে পারি, আমরা পারভেজের কথা মনে করতে পারি, সংসদ সদস্য ছিলেন হিরুর কথা মনে করতে পারি, যারা আজকে নিখোঁজ হয়ে গেছেন, এখনও ফিরে আসেননি। বন্ধুগণ, এই একটা অবস্থার প্রেক্ষিতে, এই একটা রাজনৈতিক পরিবেশে আমরা এই দিনটি উদযাপন করতে চলেছি। আজকে সেই জন্যেই এই দিনটি আমরা উদযাপন করতে চাই বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, হাজার হাজার নিরপরাধ মানুষকে মুক্ত করা এবং এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার একটা সংগ্রাম হিসেবে আমরা এই দিনটি উদযাপন করতে চাই। শেখ হাসিনাকে যে তিনি ২৮ বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিনিধিদেরকে ডেকেছেন চায়ের জন্য, চা খাওয়ার জন্য। আর পাশাপাশি তিনি একটি দৃষ্টান্ত না, আমি বলবো যে তিনি আসলে একটি, অনেকে বলেছেন যে আমরা টকশো টিভিতে দেখেছি যে বলেছেন তিনি একটি রিস্ক নিয়েছেন, কারণ ৯০-এর পরবর্তী যে সরকারগুলো ক্ষমতায় এসেছে এই ডাকসু নির্বাচনের রিস্ক কেউ নিতে চায়নি, কারণ তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো দাবিতে সোচ্চার হলে তাদেরকে থামানো যাবে না। কিন্তু তিনি যৌক্তিকভাবে মনে করেছেন যে না, এটা শিক্ষার্থীদের অধিকার, এটা হওয়া উচিত। সে আন্তরিকতা থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সহযোগিতা করেছেন, অন্যথায় হয়তো এই নির্বাচন হতো না। এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। সেজন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি ২.৫ বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো আজকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন ১ বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস।
আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ, আমিও যেটি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে। আর যেটা বলবো, আপনি শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেজর সমস্যাটা হচ্ছে আবাসিক সমস্যাটা, আপনি এটার প্রতি একটু সদয় দৃষ্টি দেবেন। আর সম্ভবত এ মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং এবং হলের একটা প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় থেকে একনেকে যাবে, আপনি এটার প্রতি একটু সুবিবেচনা করবেন। কারণ আমরা এর আগে আপনার মুখ থেকেই শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কোনো প্রকল্প একনেকে ওঠে আমি বলে দিই যে পাস পাস পাস, আমরা এটা শুনেছি। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আপনাকে খুব মানে একটু বেশি ভালোবাসে। আমি এটা ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কিসের মধ্যে এখন আছি, আমরা কি দেখেছি, আর মানে এটা মানে ডিসক্রাইব করার মতো না। যখন এই ঘটনাটা অ্যাকচুয়ালি আর কি, এই ঘটনাটা তো খুবই আনএক্সপেক্টেড, আর এটা কারোরই কাম্য নয়। আমি পার্সোনালি এবং আমাদের টিমের সবাই মানে সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। যখনই মানে রুমের মধ্যে ছিলাম তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা মানে কতটুকু ভাগ্যবান। তো আর সবচেয়ে বড় কথা যে নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা খুবই আনএক্সপেক্টেড। তারপরে যখন আমরা বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হলো, ওনারা মানে খুব তাড়াতাড়ি আমাদের ফেরার ব্যবস্থা করলেন, টেস্ট ক্যান্সেল করলেন। তো এই জন্য বিসিবিকেও ধন্যবাদ, পাপন ভাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর কি আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসবেন। তো এই জন্য সবাইকে ধন্যবাদ। আর দেশবাসীর কাছে সবার কাছেই দোয়া থাকবে যেন আমাদের জন্য দোয়া করে এবং আমাদের এই মানসিক অবস্থাটা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। আর অ্যাজ ওয়েল অ্যাজ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ, আর অবশ্যই বিসিবিকেও ধন্যবাদ।